Hello dear students, I am Rajkumar Gorai. Today we are going to discuss lesson 8 of class 7 and the name of the text is The Story of Proserpine. So let's start. The story of Proserpine and Pluto is a mythological story that dates back to the ancient Roman civilization. তাহলে প্রজারপাইন এবং প্লুটোর গল্প হলো একটা পৌরাণিক কাহিনী যা চলে আসছে প্রাচীন রোমান সভ্যতার সময় থেকে। এ সিমিলার স্টোরি ক্যান বি ট্রেসড ইন এনসিয়েন্ট গ্রিক মাইথোলজি অলসো। এই একই ধরনের কাহিনী প্রাচীন গ্রিক পুরাণেও লক্ষ্য করা যায়। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, মিথ ইজ অ্যান ইমাজিনারি ন্যারেটিভ দ্যাট ট্রাইজ টু এক্সপ্লেন নেচার অ্যান্ড ইটস মিস্ট্রিজ। পুরাণ হলো যুগ যুগান্তর ধরে লোকের মুখে মুখে প্রচারিত হয়ে আসা এক ধরনের কাল্পনিক কাহিনী যা প্রকৃতি ও তার রহস্যকে ব্যাখ্যা করার চেষ্টা করে। তাহলে এক্ষেত্রে আমরা জানলাম যে মিথ কি বা পুরাণ কি। নাও লেট আস ডিসকাস সামথিং মোর অ্যাবাউট মিথ। প্রথমে টেক্সট শুরু করার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে মিথ কি, what is the definition of myth and what are the characteristics of myth. So we are going to discuss that. A myth is a story that comes from an ancient culture and often includes supernatural elements. দেখো এটা যদি ভালোভাবে আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে মিথের সংজ্ঞার সাথে সাথে তার আমরা বৈশিষ্ট্যগুলো খুঁজে পাব। A myth is a story that comes back from ancient culture. তাহলে মিথ হচ্ছে এক ধরনের গল্প যেগুলো প্রাচীন সভ্যতা থেকে চলে আসছে অ্যান্ড ওফেন ইনক্লুড সুপারন্যাচারাল এলিমেন্টস। এখানে কিছু সুপারন্যাচারাল যেটা ভৌতিক এলিমেন্ট এখানে সংযুক্ত থাকে। তাহলে এখান থেকে যদি আমরা আলোচনা করতে পারি তাহলে দেখবে যে এখানে মিথের আমরা দুটো ক্যারেক্টারিস্টিক পেলাম। এক নম্বর ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে myth is a story and it comes back from ancient culture. Another characteristic, it often includes supernatural elements. The elements of myths may be anything from taking animals to people with superhuman powers to the interference of gods and goddesses in human affairs. দেখো যদি এই সংজ্ঞাটা আমরা ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে তুমি বুঝতে পারবে যে মিথের যে উপাদানগুলো হচ্ছে বা এলিমেন্টগুলো হচ্ছে সেখানে ক্যারেক্টার হিসেবে পশু থেকে মানুষ সবাই থাকতে পারে এবং তাদের একটা অতিমানবিক ক্ষমতা থাকে। সো টুডে উই আর গোয়িং টু ডিসকাস দ্যাট কাইন্ড অফ এ মাইথোলজিক্যাল স্টোরি। দ্য নেম অফ দ্য স্টোরি ইজ দ্য স্টোরি অফ প্রজারপাইন। So let's read. Long ago, in the beautiful island of Sicily, there lived a goddess called Ceres. আজ থেকে বহু বছর আগে সিসিলি নামক এক সুন্দর বদ্বীপে এক দেবী বসবাস করতেন যার নাম ছিল সেরেস। তাহলে দেখো প্রথম লাইনেই আমরা একটা ক্যারেক্টার পেয়ে গেলাম ইন দ্য ফর্ম অফ এ গডিস। ক্যারেক্টারটা হলো সেরেস এবং তিনি হলেন দেবী। তিনি একটা সুন্দর বদ্বীপ সিসিলিতে বাস করতেন এবং যদি তুমি গল্পের শুরুটা লক্ষ্য করো দেখো রয়েছে লং এগো। আমি একটু আগে আলোচনা করলাম যে মিথস এই গল্পগুলো সাধারণত এইভাবেই শুরু হয়, ওয়ান্স আপন এ টাইম অর লং এগো। এরপর দেখো তোমরা আইল্যান্ড শব্দের অর্থ জানো। আইল্যান্ড মিনস এ পিস অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার। আর সিসিলি দেখো একটা বদ্বীপের নাম বলা হয়েছে সিসিলি। হোয়ার ইজ সিসিলি সিচুয়েটেড? না, সিসিলি ইজ অ্যান আইল্যান্ড ইন দ্য মেডিটেরিয়ান সি টু দ্য সাউথ অফ
ইটালি। ইটালির দক্ষিণে ভূমধ্যসাগরের একটা দ্বীপ হচ্ছে সিসিলি। আজ থেকে বহু বছর আগে সেই সিসিলি নামক সুন্দর বদ্বীপে এক দেবী বসবাস করতেন, যার নাম সেরেস। সি ওয়াজ দ্য গডিস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। তিনি ছিলেন শস্য এবং গাছপালার দেবী। সো আমরা উত্তর পেয়ে গেলাম এখানে যে হু ওয়াজ সেরেস? না, সেরেস ওয়াজ এ গডিস অ্যান্ড সি ওয়াজ দ্য গডিস অফ ক্রপস, plants and trees. So on her depended the health and happiness of all the people of this wide world. তাই এই বিশাল পৃথিবীর সকল মানুষের সুখ ও সমৃদ্ধি তার উপর নির্ভর করত। As she was the goddess of crops, plants and trees and human lives, most of the humans are dependent on crops to live. কারণ আমরা শস্য খেয়ে বেঁচে থাকি, গাছপালা আমাদের অক্সিজেন যোগান দেয়। সো উই ক্যান নট থিঙ্ক অফ এ ওয়ার্ল্ড উইদাউট ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ, অ্যান্ড সেরেস ওয়াজ দ্য গডিস অফ দোজ থিংস। তাই আমাদের স্বাস্থ্য এবং আমাদের আনন্দ সাধারণত সেরেস দেবীর উপরে নির্ভর করত। তাই এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ লাইন। সেজন্য বলা হচ্ছে যে সেরেস দেবীর উপর এই পৃথিবীর, এই বিশাল পৃথিবীর সুখ ও শান্তি নির্ভর করত। কারণ যদি ফসল না থাকে তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না। তাই আমাদের আনন্দ, আমাদের স্বাস্থ্য সমস্ত কিছুই সেরেসের উপর নির্ভরশীল ছিল। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রোজারপাইন হুম সি লাভড মোর দেন হার লাইফ। দেখো পরবর্তী লাইনে আমরা আরেকটা ক্যারেক্টার পেলাম ইন দ্য ফর্ম অফ প্রোজারপাইন, যার নাম হচ্ছে প্রোজারপাইন। দেবী সেরেসের এক সুন্দরী রাজকন্যা ছিল, যার নাম ছিল প্রোজারপাইন, যাকে তিনি তার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। সো প্রোজারপাইন ওয়াজ দ্য ফেয়ার ডটার অফ সেরেস, এবং সেরেস প্রোজারপাইনকে তার জীবনের চেয়েও ভালোবাসত। প্রোজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। প্রোজারপাইন পৃথিবীর সমস্ত মেয়েদের চেয়ে সবচেয়ে উজ্জ্বল ও সুন্দরী ছিল। দেখো এক্ষেত্রে তোমরা বুঝতে পারবে এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে, কারণ এখানে প্রোজারপাইন এই পৃথিবীর বাকি মেয়েদের তুলনায় সবচেয়ে উজ্জ্বলতম এবং সবচেয়ে সুন্দরী ছিল। তাহলে এই লাইনগুলোতে প্রোজারপাইনের যে অ্যাপিয়ারেন্স, প্রোজারপাইন দেখতে কেমন ছিল, সেটা এই লাইনগুলোতে বিশ্লেষণ করা হয়েছে। হার চিক্স ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লজমস ইন স্প্রিং। তার গালগুলি ছিল বসন্তকালে ফোটা আপেল ফুলের মতো গোলাপি আভাযুক্ত এবং সুন্দর। দেখো এখানে একটা সিমিলি ব্যবহার করা হয়েছে, সেটা তোমরা বুঝতে পারছো যে তার গালগুলোকে তুলনা করা হয়েছে গোলাপি এবং সুন্দর। যেভাবে বসন্তকালে যখন আপেল ফুলগুলো ফোটে, ওই আপেল ফুলের যেভাবে গোলাপি আভাযুক্ত এবং সুন্দর হয়, সেই একই ধরনের সৌন্দর্য আমরা লক্ষ্য করছি প্রোজারপাইনের গালগুলোর মধ্যে। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। তার চোখগুলো ছিল বসন্তের বা এপ্রিলের আকাশের মতো নীল। ডিউরিং এপ্রিল দ্য স্কাই রিমেন্স ব্লু, এবং তার চোখগুলো ছিল ওই বসন্তের আকাশের নীল বর্ণের মতো। হার গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং। তার লম্বা সোনালি চুলের গোছাগুলি বসন্তের সূর্যকিরণের মতো উজ্জ্বল ছিল। স্প্রিং ইজ দ্য এপিটম অফ বিউটি, সৌন্দর্যের প্রতীক। সেই স্প্রিং সময় সূর্য যেভাবে উজ্জ্বলভাবে কিরণ দিত, সেই উজ্জ্বলতা লক্ষ্য করা যায় তার লম্বা চুলগুলোর মধ্যে। তাহলে তোমরা ইমাজিন করতে পারছো যে প্রোজারপাইন কত সুন্দর ছিল। সি ওয়াজ
the most beautiful girl of that time. All the radiant loveliness of springtime seemed to have taken the form of this fair maiden. বসন্তের সমস্ত উজ্জ্বল সৌন্দর্য যেন এই সুন্দরী মেয়েটির রূপ ধারণ করেছিল। তোমরা জানবে যে যারা কবিতা রচনা করে, বিশেষ করে দেখবে তারা স্প্রিং সিজনটাকে লক্ষ্য করে কবিতা রচনা করে, কারণ সেই সময় পরিবেশটা খুব সুন্দর দেখায়। এবং বিশেষ করে রোম, যেগুলো শীতপ্রধান দেশ, সেখানে স্প্রিং সিজনটাকে সবচেয়ে বেস্ট সিজন বলা হয়। এবং সেই ডিউরিং দ্যাট টাইম দ্য এন্টায়ার ওয়ার্ল্ড লুকস সো চার্মিং, সো বিউটিফুল। তাই এই সুন্দরী মহিলার বা সুন্দরী মেয়ে প্রজারপাইনের রূপ দেখে মনে হচ্ছে যেন বসন্তের সমস্ত উজ্জ্বল সৌন্দর্য যেন এই সুন্দরীর মেয়েটির রূপ ধারণ করেছিল। মেডেন, তোমরা জানো মেডেন মানে কি? মেডেন মানে হচ্ছে আনম্যারিড গার্ল। তো প্রজারপাইন তখন বিবাহ হয়নি, তাই এখানে মেডেন, কুমারী মেয়ে বা আনম্যারিড গার্লকে বলা হচ্ছে মেডেন। এভরিবডি সেড সি ইজ দ্য স্প্রিং। সকলেই বলতো প্রজারপাইন হলো বসন্তকাল, কারণ বসন্তকালের সমস্ত বৈশিষ্ট্য প্রজারের পাইনের মধ্যে উপস্থিত ছিল। এবং এই জন্যই তারা বলতো যে তুমি যদি বসন্ত সিজনকে খুঁজতে যাও বা বসন্তকালকে যদি খুঁজতে যাও, তাহলে তোমাকে সেই সাইকেল অফ সিজনস তার জন্য অপেক্ষা করতে হবে না, তুমি প্রজারপাইনকে দেখে ফেলো, তার মধ্যেই যেন বসন্ত বর্তমান। প্রজারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস। প্রজারপাইন তার মাকে মাঠে সাহায্য করত। তার মা দেবী, শস্য গাছপালার দেবী, তাই গডিস হিসেবে তার যে দায়িত্বগুলো ছিল, সেই দায়িত্বগুলো রূপায়ণের জন্য মাঝে মাঝে প্রজারপাইন তার মাকে সাহায্য করত। উইথ হার ইয়াং কম্পেনিয়ন্স সি ড্যান্সড অ্যান্ড স্যাং হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। তার ছোট ছোট সঙ্গীদের সাথে সে ফুল তুলতে তুলতে নাচতো আর গান গাইতো। তাহলে দেখো, তাহলে যখন হোয়াইল শব্দটা ব্যবহার করা হচ্ছে মানে হচ্ছে ওর পাশাপাশি আরও অন্য কাজও করতো। সেই জন্যই দেখো সেন্টেন্সটা বলা হচ্ছে যে উইথ হার ইয়াং কম্পেনিয়ন্স সি ড্যান্সড অ্যান্ড স্যাং হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। তাহলে তার ছোট ছোট যে সঙ্গী সাথী রয়েছে তাদের সাথে সে ফুল তুলতে তুলতে নাচতো ও গান গাইতো। এইভাবে প্রজারপাইন তার জীবন আনন্দভাবে কাটাচ্ছিল। কিন্তু তোমরা সকলেই জানো যে মানুষের জীবন একইভাবে চলে না। মানুষের জীবনে যেমন আপস অ্যান্ড ডাউনস থাকে, যেমন প্রত্যেক ব্যক্তির জীবনে যেমন একটা ভিলেন রয়েছে, সেটা পরিস্থিতির সাথে সাথে সেই ভিলেনের আবির্ভাব ঘটে, সেই একইভাবে আমাদের বর্তমান গল্পে যে ভিলেন রয়েছে এরপর তার এন্ট্রি হবে। ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভড ডার্ক প্লুটো, কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। পৃথিবীর অনেক অভ্যন্তরে, তার মানে পৃথিবীর গভীরে, যাকে আমরা পাতাল বলতে পারি, সেখানে দেয়ার লিভড ডার্ক প্লুটো, সেখানে ভয়ঙ্কর প্লুটো বসবাস করত, যিনি ছিলেন মৃত্যুপুরীর রাজা। হি ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন জিজ্ঞেস করা হয় হু ওয়াজ প্লুটো, না, প্লুটো ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড অ্যান্ড হি লিভড ফার ডাউন দ্য আর্থ। দেখো ডার্ক, দ্য ওয়ার্ক ডার্ক ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেথ, মৃত্যুর সাথে সেটা সংযুক্ত, এবং ডার্ক ইভিল এর সাথে সংযুক্ত। তাই এখানে ডার্ক বলতে ভয়ঙ্কর বোঝানো হয়েছে, বা প্লুটো যে দেখতে কালো শ্যামবর্ণ সেই অ্যাপিয়ারেন্সটাকে ওখানে বোঝানো হয়েছে। সো ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভড ডার্ক প্লুটো, কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। হি হ্যাড often asked some goddess to come and live with him, but no goddess was willing to live among the dead. তিনি প্রায়শই নানান দেবীকে তার সঙ্গে আসার ও থাকবার জন্য অনুরোধ করতেন, কিন্তু মৃত্যুপুরীতে এসে থাকতে কোনো দেবী ইচ্ছুক ছিলেন না। তাহলে দেখো, তিনি একটা একাকী জীবন কাটাচ্ছিলেন, এবং সেই একাকী জীবন থেকে রেহাই পাওয়ার জন্য তিনি অনেক দেবীকে তিনি রিকোয়েস্ট করেছিলেন যে তুমি এসো, আমার সাথে বসবাস করো,
এবং তুমি মৃত্যুপুরী রানী হয়ে থাকো, কিন্তু কোনো দেবী তার এই ইচ্ছায় সহমত দেখায়নি, তারা কেউ রাজি হয়নি। কারণ তোমরা অবশ্যই জানো যে মৃত্যুর জগতে কোনো দেবী থাকতে রাজি হবে না। তাই কি বলা হচ্ছে, সো প্লুটো ওয়াজ ভ্যারি লোনলি, তাই প্লুটো খুব একাকী ছিলেন। কারণ প্লুটো তার রাজধানীতে আসার জন্য অনেক দেবীকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, অনুরোধ করেছিলেন, কিন্তু কোনো দেবী তার সেই অনুরোধে সাড়া দেয়নি এবং এই জন্যই প্লুটো একটা একাকী জীবনযাপন করছিল। That's enough for today. We will discuss the remaining portion of the story in our next video. Till then, goodbye, stay safe and healthy, have a nice day.